সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন। Audio Jungle. ঈদের তৃতীয় দিন সকালে সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাব। যেই বাবা সেই কাজ। দুপুরে খাবার খেয়ে 2টার দিকে সবাই বেরিয়ে পড়লাম পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। বেলা 3টার দিকে পৌঁছেও গেলাম সেখানে। বন্ধুরা সবাই নেমে পড়লো নদীর পানিতে পা ভেজাতে। ওখানে দেখলাম একদল মেয়েও পা ভেজাচ্ছে। তাদের দেখে দূর থেকে আমাদের সবার মজা করা, হাসাহাসি করা আরো বাড়িয়ে দিলাম। দেখলাম সুন্দরী মেয়েগুলো তাল দিচ্ছে আমাদের সাথে, মানে এই দিকে তাকিয়ে হাসাহাসি দুষ্টামি করছে তারাও। খুব মজা হচ্ছিল। ইচ্ছে মতো চট থেকে বাদামও খাচ্ছিলাম। আমাদের সাথে সাথে সুন্দরী মেয়েগুলো বাদাম তুলে খাওয়া শুরু করলো। হ্যাপি মজা হচ্ছিল সুন্দরী মেয়েদের সাথে ইশারায় কথা বলতে। সমস্যা বাঁধলো তখনই যখন হঠাৎ করে আমার মোবাইলে কল বেজে উঠল। মোবাইল বের করে দেখলাম বাবা ফোন করেছে। বন্ধুদের সবাইকে চুপ করতে বলে ফোনটা রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো বাবা। এই তুই এখন কোথায়? এই তো বাবা, একটু ঘুরতে এসেছি বন্ধুদের সাথে। তোকে না বললাম আজ বাসায় থাকতে, তোর মামার বাসায় যাব। ও ভুলে গিয়েছিলাম তো বাবা। তাড়াতাড়ি বাসায় আয়, তুই এলেই তোর মামার বাসায় যাব। আমরা সবাই বসে আছি রেডি হয়ে। তোমরা যাও, আমি সরাসরি মামার বাসায় চলে যাব। তোমরা চলে যাও। আচ্ছা দেরি করিস না, তাড়াতাড়ি তুই তোর মামার বাসায় চলে আসিস। বলে কল কেটে দিলাম। আমিও আগের মতো ওই সুন্দরী মেয়েদের গুলোর সাথে এগিয়ে গিয়ে দুষ্টুমি করা শুরু করলাম। নীল ড্রেস পরা একটা মেয়ে খুব হাসাহাসি করছে। আমার তো দেখেই তাকে পছন্দ হয়ে গিয়েছে। গিয়ে একটু পানি ছিটিয়ে দিলাম। ওমা, মেয়েটাও আমাকে পানি ছিটিয়ে দিয়ে হেসে দিল খিলখিল করে। এই প্রথম কোনো মেয়ে এত কাছে এসে মজা দুষ্টামি করার সাহস পেলাম। এতদিন তো শুধু মেয়েদেরকে লজ্জা পেতাম। মেয়েটা দৌড়াচ্ছে, আমিও পিছনে পিছনে বালু নিয়ে দৌড়াচ্ছি, হাসাহাসি করছি, মজা করছি। এইভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। মনে পড়লো মামা বাড়ি যেতে হবে। মেয়েটা ইশারায় বুঝালাম মোবাইল নাম্বারটা দেওয়ার কথা। সুন্দরী মেয়েটা একটা কাগজে তার নাম্বারটা দিয়ে দৌড়ে চলে গেল। আমি খুশিতে ইয়া হু বলে চিৎকার দিলাম। ভাবতেই মজা লাগছে, এই প্রথম কোন মেয়ের নাম্বার নিলাম, এখন প্রেমও করব। ইয়া হু। অন্ধকার হয়ে এলো। বন্ধুরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। মোবাইল ফোন বের করে দেখি 17 বার বাবা কল দিয়েছে। আমার তো ভয়ে চুপসে যাওয়ার মতো অবস্থা। বাবাকে কল করে বললাম, আমি এক্ষুনি আমার বাসায় আসছি। কিন্তু আমার মনে হয় তো শুধু নীল ড্রেস পরা ওই মেয়ের কথাই ভাবছি আর মুচকি মুচকি হাসি দিচ্ছি। সন্ধ্যা 7টার দিকে মামার বাসায় পৌঁছে গেলাম। গিয়ে দেখি আমার বাসায় অনেক আত্মীয় স্বজন ভরে গিয়েছে। মনে মনে ভাবলাম ঈদ উপলক্ষে হয়তো সব আত্মীয়রা এসেছে। ঘরের মধ্যে চলে গেলাম সরাসরি। দেখি সব আত্মীয় স্বজনরা জমিয়ে খাওয়া দাওয়া করছে। আমার দেখে কেন যেন অবাক দৃষ্টি তাকিয়ে পড়লো সবাই। কারো চোখে আমার থেকে সরছেই না। আমি তাদের তাকিয়ে থাকা দেখে কিছুটা অবাক হলাম। আমি আবার কোন অপরাধ করলাম যে সবাই এভাবে তাকিয়ে থাকে? খাটের উপরে গিয়ে বসলাম। সেখানে আমার মা, ছোট বোন, বড় বোন, ছোট ভাই ও ঋতু বসে আছে। আমি বসা মাত্র ঋতু কেমন যেন লজ্জা পেয়ে দৌড়ে অন্য রুমে চলে গেল। ঋতু হলো আমার মামাতো বোন। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দরী, খুব ভদ্র মেয়ে, লজ্জাবতী কন্যা। ব্যবহারও মাশাআল্লাহ খুব ভালো, রূপে গুণে অতুলনীয় মেয়ে ঋতু। কিন্তু খুব রাগী ও জেদিও মেয়ে। আমার 6 বছরের ছোট। হয়তো এত ছোট না হলে এতদিনে প্রেমের প্রস্তাব দিয়ে দিতাম। মাকে বললাম, ঋতু পাগড়ির কি হলো? হয়তো তোকে দেখে লজ্জা পেয়েছে। আমাকে দেখে লজ্জা পাওয়ার কি আছে?
ও তুই বুঝবি না। মায়ের কথা শুনে রাগ হলো। আমি কি এখনো ছোট নাকি, বুঝতে পারবো না? ঋতুর বড় ভাবি মানে সোহাগী ভাবে এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে আগে খাওয়া দাওয়া করে নাও। তার সাথে কয়েকজন ঋতুর বান্ধবীরাও এসে ভাবির সাথে আমার হাত ধরে টানাটানি শুরু করলো। কেমন যেন লজ্জা লাগছে, আবার অবাকও হচ্ছে। কখনো তো এত আদর পায় নাই মামা বাড়ি থেকে, আজ হঠাৎ এত আদর। খেতে বসে দেখি টেবিলে সাজিয়ে রেখেছে খাবার, আস্ত মুরগি, কয়েক রকম পিঠা, 2-3 রকমের মাংস, কয়েক রকম মিষ্টি। সব থেকে দুঃখের কথা হলো আমি এখনো মুখের খাবার তুলবো এই আশায় কম হলেও 20-25 জন আমার দিকে তাকিয়ে আছে। কি যে লজ্জার মধ্যে পড়েছি, আর এই সময়ে আমার ফ্যামিলির কাউকেই পাচ্ছি না যে একটু সাহস হবে। কেন যেন মনে হচ্ছে এমন খাওয়া দাওয়ায় বলির পাঠা করা চিন্তা আছে আমাকে ওনাদের। সবার মুখে তো মুচকি হাসি, তাই বলে দিচ্ছে। আমার পদ্মার পাড়ের ওই মেয়েকেও কল করতে হবে, নাম্বার তো নিলাম, হয়তো বেচারি আশায় আছে কলের জন্য। আমি মুখে খাবার তুলি আর সবার দিকে তাকাই, দেখে সবাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ওঠে। আজ যে আমার সাথে কিছু হচ্ছে কিছু বুঝতে পারছি না। এভাবে সবার সামনে খাওয়া দাওয়া যায় বলুন? পেটে ক্ষুধাও আছে, তাও বললাম খাওয়া শেষ। সবাই কেমন খুশি হয়ে গরু ধরার মতো ধরে নিয়ে খাটের উপরে বসালো। সবাই গোল হয়ে বসলো। কি হচ্ছে গো এসব? একটু পর দেখলাম আমার গুণধর ফ্যামিলির সবাই, মা ও মামি, সাথে এক আজানা বয়স্ক লোক, দাড়ি পাকা টুপি পরা একজন আসে আমার সামনে বসলো। এখনো সবাই আমার দিকে তাকিয়ে আছে। ও আবার সেই অজানা ভদ্রলোকটি আমাকে বলা শুরু করলো। কন্যার নাম ঋতু আক্তার, পিতা আবুল হাসান, মাতা আমিনা, গ্রাম আগরঝাড়, জেলা গাইবান্ধা। কে 1,01,000 টাকা ধার্য করিয়া তুমি কি বিবাহ করতে রাজি আছো? তাহলে আলহামদুলিল্লাহ কবুল বলো। আমি হ্যাঁ বা না কিছুই বললাম না। আমি তেমন কিছু বুঝতে না পাইলেই সবার দিকে তাকালাম। সবাই আমার দিকে হা করে তাকালো। বাবা আমাকে ধমক দিয়ে বলল। আমি অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে কি বলবো আমি বাবা? বাবাকে খুব ভয় পাই, তাই আস্তে আস্তে বললাম। ওই তোকে কাজী সাহেব কি বললো বুঝতে পারিস নাই? কে কাজী? তোর সামনে যে মুরব্বী বসে আছে সেই কাজী। কেন, তুই মনে হয় কিছু জানিস না? এদের মধ্যে বড় বোন ও ছোট ভাই হাসতে হাসতে এগিয়ে এসে বাবাকে বলল, আমরা শুভকে এখনো বলিনি যে আজকে ওর বিয়ে, ওকে চমকে দেবো তাই। বাবা আপুর দিকে চোখ গরম করে তাকালো। আপু হাসি থামিয়ে চুপ করে গেল। কিন্তু আমি যে খুশি হব না দুঃখী হব নাকি রাগ করব কিছুই মাথায় আসছে না। শুধু সবার দিকে তাকিয়ে আছি আর ভাবছি কি হচ্ছে এইসব আমার সাথে। সত্যি বলতে ঋতুকে আমার আগে থেকে খুব ভালো লাগতো। মেয়েটা খুব ভদ্র, লজ্জাবতী, সবার সামনে তেমন আসে না, লাজুক, মায়াবী দেখতে। শুনেছি একটু রাগীও দুষ্ট, কিন্তু আমার সামনে কখনো এমন হয়নি। সমস্যা হলো আমার চেয়ে 6 বছরের ছোট, একটু পিচ্ছি পিচ্ছি হয়ে যাচ্ছে আমার বউ হিসেবে। কিন্তু পিচ্ছি বউ হওয়া আমার কোনো সমস্যা নেই। আমার ইচ্ছা ছিল পিচ্ছি বউই হোক। বাবা কাজী সাহেবকে বলল, কাজী সাহেব আবার সবগুলো একটু শুরু থেকে পড়ুন তো। কাজী সাহেব আবার বলা শুরু করলো। কন্যার নাম ঋতু আক্তার, পিতা আবুল হাসান, মাতা আমিনা, গ্রাম আগরঝাড়, জেলা গাইবান্ধা। কে 1,01,000 টাকা ধার্য করিয়া তুমি কি বিবাহ করতে রাজি আছো? তাহলে আলহামদুলিল্লাহ কবুল বলো। আগের মতো সবাই আবার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আমি সবার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলে দিলাম আলহামদুলিল্লাহ কবুল। পিচ্ছি বাচ্চারা চিৎকার করা শুরু করলো, কবুল বলেছে কবুল বলেছে বলে। মনে হলো আমার থেকে রুমের মধ্যে থাকা সবাই আরো বেশি খুশি হলো। মামা কাজীকে বলল, চলুন ঋতুর কাছে। কাজী সাহেব সহ ঘরের বেশিরভাগ সবাই কাজীর সাথে অন্য রুমে চলে গেল। বুঝতে পারলাম ওখানে ঋতু আছে। আমার কেন যেন নার্ভাস লাগছে। হঠাৎ বিয়ে হচ্ছে সেই জন্য নাকি না অন্য কোনো কারণে বুঝতে পারছি না। হাত ঘেমে যাচ্ছে, 15 মিনিট হয়ে যাচ্ছে, তেমন কিছু আওয়াজ এখনো পেলাম না। কি হচ্ছে ওই রুমে খুব টেনশন হতে লাগে।
তারপর 5 মিনিট পর হঠাৎ করে বাচ্চারা চিৎকার দিয়ে উঠল, কবুল বলেছে, কবুল বলেছে। আমার যে তখন এত খুশি লাগছে বলে বুঝতে পারবো না। কেন যে এত খুশি লাগছে তাও বুঝতে পারছি না। খুশিতে বুক ফেটে হাসি আসছে। সবাই আমার রুমে চলে আসলো। কাজী সাহেব দোয়া পড়লো। বিয়ের সব কাজ শেষ হয়ে গেল। আমার চারপাশে কয়েকজন বসে আছে, মনে হচ্ছে আমি পালিয়ে যাব নাকি। তারা পাহারা দিচ্ছে। ঋতুকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। ঋতুর দেখা না পেলেও ঋতুর দুষ্ট সোহাগী ভাবি মিষ্টি নিয়ে এসে আমার সামনে হাজির। সোহাগী ভাবি আমাকে বলে, নাও মিষ্টি খাও। আমি চা চামচ হাতে নিয়ে মিষ্টি মাত্র উঠাতে যাব, আর ভাবি সবার সামনে জোরে করে বলে উঠল, এই বোকা ছেলে, নতুন বরকে হাত দিয়ে মিষ্টি খায় নাকি? আবার সবার দৃষ্টি আমার দিকে। মনে হলো আমি কি অপরাধ করে ফেলেছি, তাই সবাই ওভাবে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে ভাবতে লাগলাম, শালা নতুন বর যদি হাত দিয়ে মিষ্টি না খায় তাহলে কিভাবে খায়? পা দিয়ে নাকি? কিন্তু সবার সামনে পা দিয়ে আমি কিভাবে খাবো? আবার পা দিয়ে কি মিষ্টি খাওয়া যায় নাকি? আবার কিছুক্ষণ পর চুপ থেকে আবার সোহাগী ভাবি বলে উঠল, কি মিষ্টি খাও? বুঝতে পারছি এবার আমি যেটা করতে যাব আবার সবার হাসির পাত্র হয়ে যাব। তাই ভাবির কানে কানে মুখ এগিয়ে বললাম, ভাবি হাত দিয়ে মিষ্টি যদি না খেতে পারি তাহলে কিভাবে খাবো? ভাবি আমার কানে কানে মুখ এনে বলল, বোকা ছেলে, ভাবির হাতে মিষ্টি খাবে, বুঝলে? খুব রাগ হচ্ছে। কি দুষ্ট ভাবি, সব সময় খুব ফাজলামি করে। আগে থেকে বললেই হতো। সেও মজা নিতে ছিল আমার সাথে। আমি বললাম, দিন তাহলে খাওয়ায় ভাবি। ভাবির সাথে সাথে 2টা বড় মিষ্টি মুখের মধ্যে ঢুকিয়ে দিল। এমন ভাবে দিয়েছে যে খেতেও পারছি না। খুব কষ্ট করে খেলাম, চোখ মুখ বুঝে। ভাবি বলল, টিস্যু লাগবে? আমি বললাম না। পকেট থেকে ওই নদীর পাড়ে নীল ড্রেস পরা মেয়েটার নাম্বার লেখা কাগজটা পেন করলাম। কতটা না কষ্ট হয়েছিল এই নাম্বারটা নিতে। সেই নাম্বার লেখা কাগজটা দিয়েই মুখের টিস্যুর কাজটা সেরে ফেললাম। কষ্ট করা মন নিয়ে কাগজটা চুরি ফেলে দিলাম। কারণ এখন আমার বউ আছে, আর যাদের বউ থেকেও অন্য মেয়েদের সাথে কথা বলে তারা কখনো ভালো না। তারা লুচ্চা, বদমাইশ, চরিত্রহীন হয়। আমি কখনো এমন চরিত্রহীন হতে পারবো না। তাই মনে মনে শপথ দিলাম, যত কষ্টই হোক ঋতুর মনে কষ্ট দেওয়া যাবে না। ওকে সবসময় খুশি রাখতে হবে, কারণ ও এখন আমার বউ। কেন যেন মনের মধ্যে থেকে অস্থিরতা লাগতে লাগলো ঋতুকে দেখার জন্য। কেন যে এত মন চাচ্ছে ঋতুকে দেখতে বুঝতে পারছি না। আগে কখনো এমন ইচ্ছা হয় নাই, কিন্তু আজ এখন আর পারছি না মনটাকে আটকাতে। ওকে না দেখলে হয়তো বুক ফেটে যাবে এমন মনে হচ্ছে। সোহাগী ভাবিকে আস্তে আস্তে করে ডাক দিলাম। আমার ডাক দিতে না দিতেই উনি হাজির সামনে। দুষ্টু ভাবি কান এগিয়ে দিয়ে বলল, তুমি কি গোপন কথা বলবে? বলো আমাকে, আমি সব বুঝিয়ে বলে দিব তোমাকে। ভাবি আপনিও না? লজ্জা লজ্জা মুখে বললাম। ভাবি যদি ঋতুকে মাত্র একটু বলছি, আর ভাবি চিৎকার দিয়ে বলে উঠল, কি তুমি ঋতুকে না দেখতে পেলে এখনই পাগল হয়ে যাবে? প্লিজ পাগল হয়েও না, আমি দেখার ব্যবস্থা করে দিচ্ছি তোমার বউকে। সবাই ভাবির কথা শুনে হা হা করে হাসতে শুরু করলো। কি দুষ্ট ফাজিল ভাবি একটা, আমাকে সবার সামনে লজ্জায় ফেলে দিল রে। যেই জন্য আস্তে করে শুধু ওনার কানে বললাম যেন কেউ না জানে, আর উনি আরো বেশি জোরে বলল। আমি আর কোনো কথা না বলে মাথা নিচু করে ফেললাম, চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর সোহাগী ভাবি এসে আমার হাত ধরে বলল, চলো তোমার বউকে দেখিয়ে নিয়ে আসি। আমি ভদ্র ছেলের মতো চুপচাপ করে ভাবির সাথে উঠে হাঁটা শুরু করলাম। পাশে রুমে নিয়ে ঘোমটা দেওয়া এক মেয়ে পাশে বসতে বলল। আমিও বসে পড়লাম ভদ্র ছেলের মতো। ভাবি মেয়েটির মুখটা আস্তে করে উঠিয়ে দিল। আমার তো চোখ আকাশে ওঠার মতো অবস্থা। এটা তো ঋতু না, তাহলে কার সাথে আমার বিয়ে হলো? মাথায় রক্ত উঠে গেল, খুব মেজাজ গরম হতে লাগলো। তাহলে কি আমাকে ঠকিয়ে অন্য মেয়েদের সাথে বিয়ে দিল? কিন্তু এই মেয়েটা তো খুব সুন্দরী, কিন্তু আমি এই সুন্দরী মেয়ের কথা ভাবছিলাম না এতক্ষণ। আমি ভেবেছি ঋতুর কথা। ঋতুকেই আমার চাই। মনে হচ্ছিল সব ভেঙে ফেলি। খুব রাগ হচ্ছে সবার উপরে। মেয়েটির দিকে একবারও আর তাকালাম না রাগে। রুমে আমি আর ওই মেয়ে বসে আছি। ভাবি বের হওয়ার সময় বাকি সবাইকে নিয়ে বের হয়ে গিয়েছে। এখন ভাবিরও খবর পাচ্ছে না। কার পাশে বসিয়ে রেখে কোথায় হারালো ভাবি
পাশে বসা থাকা মেয়েটির উপরে এত রাগ হচ্ছে, কি করব বুঝতে পারছি না। মনে হচ্ছে চুলগুলো টেনে ধরি মেয়েটির, তাহলে যদি রাগ কমে একটু। এত মেজাজ গরম হচ্ছে আমার। শুধু ভাবছি, আল্লাহ এই রাগ কন্ট্রোল করার মধ্যে ধৈর্য দেওয়া আমায়। আধা ঘন্টা হয়ে গেল, সোহাগী ভাবির খবর নেই, কই গিয়েছে তাও জানি না। কিছুক্ষণ পর সোহাগী ভাবি বলতে বলতে রুমে এলো। এই শুভ, তোমাকে আধ ঘন্টা ধরে বউয়ের পাশে বসিয়ে রাখছি, তুমি একটা কথাও বললে না বউয়ের সাথে। আমি কিন্তু দরজার পাশে ছিলাম, তোমরা কোনো কথাই বলো নাই, আমি জানি। আমি রাগ একটু কন্ট্রোল করে দাঁত কামড়িয়ে ভাবিকে জেদি ভাষায় বললাম, ভাবি দুষ্টুমি করেন ঠিক আছে, তাই বলে বউ নিয়ে দুষ্টুমি করবেন? ভাবি আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, বউ নিয়ে দুষ্টুমি মানে? কি পাগলের মতো কথা বলছো? ভাবি আপনাকে বললাম ঋতুর কাছে আমাকে নিয়ে যেতে, কিন্তু আপনি আমাকে কার পাশে এসে বসিয়ে দিলেন? এটা কি ঋতু? ভাবি জোরে জোরে হাসতে লাগলো, মনে হচ্ছে তার হাসি থামবেই না। আমার তো মেজাজ আরো গরম হচ্ছে। ভাবি ওনার মুখে হাত চেপে ধরে হাসি একটু থামিয়ে বলল, আরে পাগল ছেলে, এটাই তো ঋতু, ভালো করে তাকিয়ে দেখো পাগল। আমি মাথা ঘুরিয়ে তাকানো মাত্র ঋতু পাগলি হিহি করে হেসে দিল আমার দিকে তাকিয়ে। আমিও হেসে দিলাম ওর দিকে তাকিয়ে, মনটা ভরে গেল ওর হাসি দেখে। ভাবি বলল, তোমার বউকে পার্লারের মেয়েরা এসে সাজিয়ে দিয়ে গেছে, দেখছো কত সুন্দর লাগছে ওকে। আমি মাথা নাড়িয়ে হুম বললাম। সত্যি ঋতু আজ পরীর মতো লাগছে, যেমন মায়াবী দেখতে লাগছে তেমন নীল শাড়িটা ওকে খুব বানিয়েছে। এক কথায় অসাধারণ। শালা নিজের বউকে চিনতে পারলাম না, কি মেকআপ গুণ রে বাবা। ভাবি বলল, হয়েছে হয়েছে, শুভ ওঠো, তোমার সময় শেষ দেখা করা ঋতুর সাথে। ভাবি প্লিজ আর 10 মিনিট থাকতে দিন, ওর সাথে একটু কথা বলি। না না, এখন আর হবে না, চলো তুমি এখন যা বলবে বাসুর ঘরে বলবে, ওকে? আমি কিছু বলার আগেই ঋতুর পাশ থেকে আমার হাতটা ধরে টান দিয়ে উঠিয়ে দিল ভাবি। আমি মন মন করে দাঁড়িয়ে আছি। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, কি মন খারাপ হয়ে গেল নাকি শুভ? ভাবি। আচ্ছা, তোমার মন ভালো করে দিচ্ছি, একটা ম্যাজিক দেখাবো, দেখবে মন ভালো হয়ে গেছে। তোমার মানিব্যাগ বের করো। আমি ভদ্রছেলের মতো পকেট থেকে মানিব্যাগ বের করে ভাবির হাতে দিতে লাগলাম ও বললাম, কি ম্যাজিক ভাবি? ভাবি মানিব্যাগ থেকে কচকচে 1000 টাকার 2টা নোট বের করে নিয়ে বলল, এটাই ম্যাজিক, তোমার সুন্দরী বউকে দেখার ফি এই 2000 টাকা, বুঝতে পারলে? এটা কি হলো ভাবি? আমি ভাবলাম ম্যাজিক কিছু দেখাবেন। আচ্ছা তাহলে একটা ম্যাজিক দেখো। ভাবি ঋতুকে সুশুরি দিল, আর ঋতু সাথে সাথে হি হি করে হেসে উঠল। ভাবি বলল, শুভ তোমার বউয়ের দারুণ একটা গোপন তথ্য আছে, সেটা হলো তোমার বউয়ের সুরসুরি। এত সুরসুরি যে তোমার দিতে হবে না, সামনে দিয়ে শুধু হাত নাড়াচাড়া করবে আর বলবে দিলাম দিলাম, দেখবে হেসে গলে উঠবে তোমার বউ। তাই নাকি ভাবি? তাহলে দেখো। বলেই ভাবি ঋতুর সামনে দিয়ে শুধু হাত নাড়াতে লাগলো আর বলছে, দিলাম সুরসুরি। ঋতু হি হি করে হাসতে শুরু করলো, ওর হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করছে। ঋতু আমার সামনে হাসতে খুব লজ্জা পাচ্ছে, বুঝতে পারছি। তাই ভাবলাম আমিও একটু দুষ্টামি করি। ভাবি ম্যাজিকটা আমিও একটু ট্রাই করব। এই না, তোমার বউ তাহলে মরেই যাবে হাসতে হাসতে। খুব ইচ্ছে হচ্ছিল তো। এই পাজি ছেলে, যা ইচ্ছা আছে বাসুর ঘরে গিয়ে পূরণ করো, ওকে? আরেক রুমে আমি বসে থাকতে থাকতে রাত 10টা বেজে গেল। প্রচন্ড ঘুম এসেছে, চোখ বুজে যাচ্ছে, কিন্তু তাও যে কখনো বাসায় যাব সবাই বুঝতে পারছি না। রাত 10:30-এর সময় আমার ফ্যামিলির সবাই বের হতে লাগলো। আমাকে বলল বাসায় যাবে এখন। ঋতুকে ওর রুম থেকে বাইরে এনেছে, খুব কান্না করছে ঋতু। আমিও ওর কান্না দেখছি, খুব মিষ্টি লাগছে ওর কান্না, খুব সুন্দর করে কান্না করতে পারে। কিন্তু সমস্যা তো তখনই যখন ওর কান্না আর থামছেই না। আধা ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু সে সবাইকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নাই। খুব রাগ হচ্ছে, আমার এসেছে ঘুম আর সে আছে কান্না নিয়ে ব্যস্ত। অনেক বুঝিয়ে আমার মা ঋতুকে বুকে জড়িয়ে ধরে নিয়ে বাসা থেকে বের হতে লাগলো। অবশেষে
বাসার দিকে রওনা হচ্ছি। মনে একটু শান্তি লাগছে। ঋতুর বাসা থেকে আমার বাসা বেশি দূরে না হওয়ায় মাত্র 20 মিনিটের মধ্যে গাড়িতে বাসায় পৌঁছে গেল। তখন যে মেয়ের কান্না করে বেহুশ হওয়ার অবস্থা ছিল, আমাদের বাসার মধ্যে গিয়ে দেখি পাগলির কান্না তো দূরের কথা, কান্না করে যে মেকআপটা নষ্ট হয়েছিল তা ঠিক করাই ব্যস্ত হয়ে আছে আমার ছোট বোনের সাথে নিয়ে। আমি আর আমার রুমে ঢুকতে পারলাম না তাদের বসে থাকতে দেখে। মন খারাপ করে টিভি রুমে চলে আসলাম। মনকে বুঝাতে চেষ্টা করলাম যে এখন থেকে আর রুমটা তোর একার নেই, আরেকজনের হয়ে গিয়েছে। তখন আমার চোখে প্রচন্ড ঘুম। ওখানে টিভি রুমে বসে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বুঝতে পারছি কে যেন ডাকছে। চোখ হালকা খুলে দেখলাম আমার খালাতো ভাবি ও ছোট ভাই আমাকে ডাকছে। ও বাকি সবাই তাকিয়ে আছে। কি হয়েছে ভাবি? যাও তোমার রুমে যাও, ওখানে গিয়ে ঘুমাও। একটু পরে যাব। না, তুমি এক্ষুনি যাও, অনেক রাত হয়েছে, রুমে যাও। আস্তে করে ঢুলতে ঢুলতে উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে চোখ বুজে হাঁটতে লাগলাম। বুঝতে পারছি পিছনে ওনারা আমার পিছনে পিছনে আসছে। রুমের সামনে গিয়ে দরজা মাত্র ধাক্কা দিলাম। ভিতরে তাকিয়ে দেখি আস্তে আস্তে করে ঢুলতে ঢুলতে উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে চোখ বুজে হাঁটতে লাগলাম। বুঝতে পারছি পিছনে ওনারাও আমার পিছনে পিছনে আসছে। রুমের সামনে গিয়ে দরজাটা মাত্র ধাক্কা দিলাম। ভিতরে তাকিয়ে দেখি আমার রুম ফুল দিয়ে সাজানো। তখন চোখে প্রচুর ঘুম, কিছু মনে পড়ছে না আগের। কেন আমার ঘর সাজিয়েছে তাও না। পিছনের দিকে তাকিয়ে দেখি সবাই মুস্কি মুস্কি হাসি দিচ্ছে আমার দিকে তাকিয়ে। আবার আমি রুমের ভেতরের দিকে তাকালাম, দেখি খাটের উপরে কে যেন নীল শাড়ি পরে বসে আছে। হয়তো চোখে এত ঘুম যে সে কে বা কেন এই রুমে বসে আছে কিছুই মনে আসছে না। আমি আবার রুম থেকে বের হয়ে পিছনের দিকে হাঁটা দিলাম, কিছু না বুঝেই। কি হলো, কোথায় যাও? এই তোমার রুমে যাও না কেন? আমি ঘুমের মাথারে বললাম, এটা আমার রুম না তো, অন্য কোনো মেয়ের রুম। দেখো কে যেন বসে আছে। খালাতো ভাবি তখন আমার ছোট ভাইকে বলল এক গ্লাস পানি আনতে। ছোট ভাই পানি এনে ভাবির হাতে পানির গ্লাস দেয়। পরে ভাবি গ্লাস থেকে পানি ঢেলে আমার মুখে ছিটিয়ে দিল। আর চোখ তখন খুব পুড়ে যায়। বড় বড় চোখ করে তাকালাম। কি হয়েছে ভাবি, পানি দিচ্ছ কেন? এই তুমি আবল তাবল কি বলছো এইসব? কি বললাম আবার? কি বললে মানে? রুমের ভিতর তাকিয়ে দেখো ওটা কে। তাকিয়ে দেখি আমার পরীর মতো সুন্দরী পিচ্ছি বউ ঋতু বসে আছে। লাজুক ভাবে বললাম, ভাবি ওই তো ঋতু বসে আছে তো। আর এতক্ষণ বলে এটা নাকি তোমার রুম না, কোনো অন্য মেয়ের রুম। বুঝতে পারলাম যে ঘুমের ঘরে উল্টাপাল্টা কিছু বলতে এসেছি হয়তো। আচ্ছা ভাবি, ওটা হয়তো ঘুমের ঘরে বলছি, এখন সব মনে পড়ছে তো। আচ্ছা এবার রুমে যাও, আমরা সবাই যাই তাহলে। আচ্ছা যাও। আমি রুমে ঢুকে দরজা আটকে দিলাম। এখনো চোখে অনেক ঘুম আছে আমার। দেখলাম ঋতু ঘুমটা দিয়ে বসে আছে। কাছে যেতে খুব লজ্জা লাগছে আমার। কিভাবে যে কাছে যাব বুঝতে পারছি না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে করে এক পা দুপা করে খাটের উপরে গিয়ে বসলাম। খেয়াল করলাম ঋতুর হাত পা কাঁপছে। বসে থাকা দেখেও বুঝতে পারছি হয়তো নার্ভাস হয়েছে, হয়তো ওর হাত পা কাঁপছে। তাই ভাবলাম ওর নার্ভাস কাটিয়ে স্বাভাবিক করতে হবে। তাই বেশি সময় না নিয়েই তাড়াতাড়ি ওর ঘুমটা খুলে দিলাম। মাথা নিচু করে বসেছে ঋতু। তখন হাত আরো বেশি কাঁপছে। খুব অপরূপ লাগছে ঋতুকে। মনে হচ্ছে একটা পরী এসে বসে আছে। ঋতুর মাথা নিচু করেই আমাকে সালাম দিল। আমি ঋতুর সালামের উত্তর নিলাম। আপনার কি শরীর খারাপ লাগছে? ঋতুকে বললাম। এর আগে যতবার ঋতুর সাথে কথা বলেছি তুমি করে বলেছি, কিন্তু এবার কেন জানি আপনি করে কথা বের হয়ে গেল। কি হয়েছে আপনার? কচু। কি হলো বলুন, কি হয়েছে? না কিছু না। আচ্ছা শুভ ভাইয়া, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? বউয়ের মুখে ভাইয়ের ডাক শুনে মনে হলো করলা সেদ্ধ খেলাম, যেন মনটা এত তিতা হয়ে গেল আমার। এই আপনি আমাকে ভাইয়া বলছেন কেন? আপনিও তো দেখছি আমাকে আপনি করে বলছেন। আচ্ছা আর বলবো না,
আপনি করে, কিন্তু তুমিও কিন্তু ভাইয়া বলবে না আমাকে, ওকে? আচ্ছা শুভ ভাইয়া, আর ভাইয়া বলবো না। আবার ভাইয়া? সরি ভাইয়া, ইয়ে মানে দাদু, সরি। এখন আবার দাদু হয়ে গেলাম? তাহলে কি বলবো আপনাকে বলুন? দাদুও তো তোমাকে ডাকা যাবে, তাই না? আমি অনেকক্ষণ ভেবে দেখলাম যা বলে ডাকবে আমায় ঋতু, কিন্তু তেমন কিছু না পেয়ে বললাম, আচ্ছা তাহলে দাদুই বলো। সত্যি ঋতুকে এখন আরো বেশি খুব সুন্দর করে হাসি দিচ্ছে, প্রতি কথায় মুস্কি করে। আমার মনে যাচ্ছে আরো বেশি করে হাসাই ঋতুকে। আমি ঋতুর চোখের দিকে তাকিয়ে আছি, আর ঋতু তখনও আমার চোখের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসি দিয়ে যাচ্ছে। ঋতু নিজে হাসি থামাতে অনেক চেষ্টা করছে, কিন্তু তাও পারছে না হয়তো। আমারও বেশ ভালো লাগছে পিচ্চি বউয়ের হাসি দেখতে। সত্যি বলতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমি ঋতুর প্রেমে পড়ে গিয়েছি। তুমি তো খুব সুন্দর করে হাসতে পারো ঋতু। ঋতু কোনো উত্তর নেই, আরো জোরে হেসে দিল। ওর হাসির ভাবসাব দেখে মনে হচ্ছে ও হয়তো হাসি থামাতে পারছে না, কিন্তু এভাবে হাসলে তো দম আটকে যাবে ওর। আমি ওর হাতের উপর হাতটা দিয়ে বললাম, তুমি কি হাসতে পছন্দ করো? আমার হাতের ছোঁয়া পেয়ে লজ্জায় ঋতু তার হাত টান দিয়ে বের করে খাটের উপরে শুয়ে পড়ল। আমার ও চোখে ঘুম থাকায় আমি ওর পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ দুজন নীরব থাকার পরে আমি ঋতুকে বললাম, এই ঋতু, আমাদেরকে ঘুরে ঘুমাও। ঋতু চুপ হয়ে আছে। আমি আবার ঋতুকে বললাম, এই ঋতু, এইদিকে ঘুরো। ঋতু এবার তার শাড়ি ঠিক করতে করতে আমার দিকে ঘুরে শুলো। আমি ঋতুর চোখের দিকে তাকিয়ে আছি। ঋতু তার মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে আছে। খুব সুন্দর একটা রোমান্টিক দৃশ্য। আমি চুপ করে ঋতুর মায়াবী মুখ দেখছি। ঋতু বুঝতে পারছে যে আমি তাকে ধ্যান করে দেখছি। সেও লাজুক মুখটা ঢাকার চেষ্টা করছে লজ্জা পেয়ে। ভাইয়া, আপনি এভাবে কি দেখছেন? আবার ভাইয়া? সরি বুড়ো দাদু, এইদিকে তাকিয়ে কি দেখছেন শুনি? সব কথা পিচ্চি মেয়েদের জানতে নেই, না হলে পিচ্চি মেয়ে পেকে যাবে, বুঝলে? আচ্ছা বুড়ো দাদু, বুঝতে পেরেছি। বললেন না তো আপনি কি দেখছেন? আমার পিচ্চি বউটাকে। ঋতু লজ্জা পেয়ে তার লাজুক মুখটি শাড়ি আঁচল দিয়ে লুকিয়ে ফেলল। আমি ঋতুর হাত আবার ধরলাম। ঋতুর শরীরে যেন কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম। হাত ধরে রেখে বললাম, আচ্ছা ঋতু, তুমি কি জানতে আমাদের আজ বিয়ে? জানতাম, আরো 10 দিন আগ থেকেই। কেন, আপনি জানতেন না ভাইয়া? বুঝতে পারছি ভাইয়াটা কয়েকদিন শুনতে হবে, কিছু করার নেই। এই জন্যই মামাতো ফুফাতো বোনের বিয়ে করতে নেই। আমি তো কিছুই জানতাম না, হঠাৎ করে আমাদের বিয়ে হবে এটা কখনো ভাবতেও পারিনি। আচ্ছা ঋতু, তুমি জানলে কি করে বিয়ে কথা? ঋতু তখন কথা বলা শুরু করলো যে তার বাসার সবাই অনেক আগেই তার মতামত নিয়েছে যে বিয়েতে রাজি আছি নাকি। পরে ঋতু হ্যাঁ বলে। পরে তারা বিয়ে শপিং করে। এই কয়েকদিন তারা খুব মজা করেছে তার সাথে আপনাকে নিয়ে। আমি শুধু অবাক মনে ওর কথাগুলো মন দিয়ে শুনলাম। ও কথা বলতে বলতে আমার খুব কাছে চলে আসলো। আমার একটা হাত জড়িয়ে ধরে কথাগুলো বলছিল ঋতু, কিন্তু ঋতু হয়তো খেয়ালই নেই যে আমার হাত জড়িয়ে ধরে আছে। আমার কাছেও খুব সুন্দর অনুভূতি হচ্ছে ঋতুর হাত জড়িয়ে ধরায়। ঋতুর কথা শুনতে শুনতে ঋতুকে আমার বুকের সাথে চেপে জড়িয়ে ধরে ওর কপালে আর চুলে চুমু দিলাম। সাথে সাথে ও কথা বলা বন্ধ করে বলল, এই কি করলেন আপনি? কেন পিচ্চি, আমার বউয়ের কপালে কি আমি চুমু দিতে পারবো না? পারবেন, কিন্তু আমি পিচ্চি না, কিন্তু পিচ্চি বলবেন না। তুমি তো পিচ্চি, আমি তো তোমার দাদু হলে তুমি তো 100% পিচ্চি পিচ্চি পিচ্চি। আচ্ছা তাহলে দাদু বরকে জড়িয়ে ধরো, তাহলে বুঝতে পারবো তুমি বড় হয়েছ, পিচ্চি নেই। আমি পারবো না, আপনি ধরুন। আমি ঋতুকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। ঋতু আমার বুকের মধ্যখানে মুখ লুকায় আর বলল, আমার একটা ইচ্ছে পূরণ করবেন? কি বলো? না থাক, বলতে বলছি, বলো। আমার খুব শখ বরের বুকের উপর মাথা রেখে ঘুমাবো। তাই বুঝি পিচ্চি? একটা নে ঋতুকে বুকের উপরে উঠিয়ে নিলাম আমি। কি পিচ্চি, এখন ঠিক আছে তো? আবার পিচ্চি বলছেন? পিচ্চি বউ। আমি ঋতুর চুলগুলোকে কিস করতে লাগলাম।
ও গ্রান নিচ্ছি। আর ঋতু ওর ছোটবেলার কথা, বান্ধবীরা মিলে কি করতো সেই গল্প করছে আমার চোখের দিকে তাকিয়ে। আমার চোখে এমনই ঘুম ছিল যে তারপর আবার ঋতুর মিষ্টি কথা ও চুলের গ্রানের কখনোই যে ঘুমের দেশে হারিয়ে গেলাম বুঝতেই পারি নাই। খুব আরামের ঘুম হচ্ছে। প্রায় শেষ রাতের দিকে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি বুকের উপর ঋতু নেই। তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখলাম নাকি আমি ঋতুকে নিয়ে? কিন্তু এটা স্বপ্ন না, কারণ আমি তখনও বিয়ের সাজে, আমার রুমে ফুল দিয়ে সাজানো তখনও। তাহলে তো বিয়ে হয়েছে আমাদের। কিন্তু ঋতু তো পাশে নেই। তাড়াতাড়ি মোবাইল হাত দিয়ে দেখি রাত 4:55 বাজে। তাহলে এত রাতে ঋতু কোথায় গেল? রুমের চারিদিকে তাকিয়ে দেখি, তাও কিন্তু ঋতুর দেখা নেই। তাহলে কি বাথরুমে গিয়েছে ঋতু? বাথরুমে গিয়ে দেখলাম ঋতু নেই। খুব টেনশন হচ্ছে। নতুন বউ হঠাৎ কোথায় গেল? তাহলে কি জিনে ধরে নিয়ে গেল নাকি আবার? কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে রইলাম, কিন্তু তাও ঋতু আসছে না। বাসার সবাইকে গিয়ে কি তাহলে ঘুম থেকে জাগিয়ে এই ঘটনা বলবো আমি? তাও পারছি না। সবাই কি মনে করবে? না, বোর হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখন ঋতুর খোঁজ করতেই হবে। রুম থেকে বের হয়ে সরাসরি বাবার রুমে চলে গেলাম। বাইরে থেকে মা মা বলে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পর দরজা খুলল মা। দরজা খুলে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মা। মা, একটা কথা বলার ছিল। এই কি হয়েছে তোর? যা বলবি তাড়াতাড়ি বল। আসলে মা, ঋতুকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি। ঋতু আমার রুমে নাই তো। মা চোখ গরম করে তাকিয়ে বলল, তোর এখন মনে পড়েছে ঋতুর কথা? মানে? তাহলে কখন মনে পড়বে? মনে করলাম তুই বড় হয়েছিস, তাই তোকে বিয়ে করালাম, আর তুই সেই পোলাপাইন রয়ে গেলি। গতকাল নতুন বউকে জাগিয়ে রেখে ঘুমিয়ে গিয়েছিলি কোনাক কেলে। জানিস তুই ঋতু একা ঘরে কত ভয় পেয়েছিল? চিৎকার করেছে ঋতু খুব ভয় পেয়ে। আর তোর ওটাকে কোন রকমের ঘুম বলে শুনি? ঋতু কত ডাকছে তোকে, ভয়ে চিৎকার করেছে বেচারি। আমরা সবাই উপরে গিয়ে কত ডাকলাম তোকে, তাও ঘুম ভাঙার নাম নেই তোর, শয়তান ছেলে। মাথা নিচু করে আমি, তোমরা আবার কখন ডাকলে? আমরা নাকি ডাকি নাই, কতজন মিলে ডাকছি তোকে তুই জানিস? আচ্ছা, যা হওয়ার হয়েছে। তাহলে ঋতু কোথায় এখন? কোথায় আর থাকবে, গিয়ে দেখ তোর ছোট বোনের রুমে। রাতে তোর মতো ভূতের কাছে ঘুমানোর চেয়ে তোর বোনের কাছে ঘুমানো 1000 গুণ ভালো ঋতুর। আমি মাথা নিচু করে ছোট বোনের রুমের দিকে হাঁটা দিলাম। মা পিছন থেকে ডাক দিয়ে বলল, এখন আর ঋতুকে জাগাস না কিন্তু। আমি মাথা নাড়িয়ে হুম বলে ছোট বোনের রুমের দরজায় গিয়ে ছোট বোনকে ডাক দিলাম। কিছুক্ষণ পর বোন দরজা খুলল। বোনকে বললাম, তোর ঋতু আপু কি করছে এখন? ভাবি ঘুমিয়ে আছে। আমি একটু রুমের ভিতরে ঢুকে তাকিয়ে দেখলাম পিচ্চিটা একদম একটা বাচ্চার মতো কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে একটা নীল পরি শুয়ে আছে, এমন করে ঘুমিয়েছে। আচ্ছা, তোরা ঘুমিয়ে থাক। আমি আমার রুমে গিয়ে আমার প্রিয় সঙ্গী কোলবালিশ জড়িয়ে ধরে গড়াগড়ি করতে লাগলাম। আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় এসে শুয়ে ফেসবুক দেখতে লাগলাম। সকাল 7টায় বিছানায় থেকে উঠে বোনের রুমে গিয়ে দেখি এখনো ঋতু ঘুমিয়ে আছে। তারপর দাঁত ব্রাশ করলাম, গোসলও করে নিলাম, তাও ঋতু ম্যাডামের ঘুম ভাঙছে না। বাসার সবাই সবার কাজে ব্যস্ত। সকাল 8:45 বাজে। ভাবলাম গিয়ে একটু ঋতুকে দেখে আসি। বোনের রুমে গিয়ে খাটের পাশে গিয়ে দাঁড়ালাম। ঋতুর মুখে দিকে তাকিয়ে দেখি ঋতু মুস্কি মুস্কি হাসি দিচ্ছে, খুব মিষ্টি করে স্বপ্ন দেখছে হয়তো। আমিও শুধু তাকিয়ে ওর হাসি দেখতে লাগলাম, আর ডাকও দিলাম না। আস্তে আস্তে ঋতুর হাসি বাড়তে লাগলো। বুঝতে পারছি ঋতু হয়তো ওর মনের মতো কিছু দেখছে হয়তো, কিন্তু এরপর যা ঘটলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঋতু হাসতে হাসতে খাটের উপর থেকে পল্টি খেয়ে নিচে ঠাস করে পড়ে গেল। ঋতু চিৎকার দিয়ে বলে উঠল, ও মা গো মা, গেলাম রে। আশেপাশে যারা ছিল মুহূর্তেই সামনে এসে হাজির। ঋতু নিচে মাজা ধরে শুয়ে আছে, আর আমি পাশে দাঁড়িয়ে আছি। সবাই আমার দিকে চোখ গরম করে তাকালো। মা গিয়ে ঋতুকে ধরে উঠাতে লাগলো। সবাই যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি ওকে ধাক্কা দিয়ে ফেলেছি। মাত্র বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা, আমি
আর ছোট বোন আর চোখে তাকিয়ে বলে উঠল, বাবা আমি নিশ্চিত ভাইয়া ঋতু ভাবিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেমনটা লাগে বলুন? আমি কিছুই জানি না, আর আমি নাকি ধাক্কা দিয়ে ফেলেছি ওকে। সবাই আমার দিকে আরো বেশি চোখ গরম করে তাকালো। সত্যি বাবা, আমি ফেলি নাই, আর আমিও বা ওকে ফেলবো কেন? তুমি ফেলেছো ভাইয়া? ভাবি তোমার কাছে রাতে না ঘুমিয়ে আমার কাছে ঘুমিয়েছে বলে তোমার হিংসে হচ্ছে? ঠিক তো ভাইয়া, আমি ভোর রাতেও দেখেছি তুমি ভাবির দিকে রাগী ভেবে তাকিয়েছিলে। মনে হচ্ছে নিজের মাথা নিজেই ফাটায়। আমি আরো ভোরে ঋতুর দিকে কত সুন্দর রোমান্টিক ভাবে তাকিয়েছিলাম, আর এই পাগলি বোন বলে কি আমি নাকি রাগী ভাবে তাকিয়েছিলাম ওর ভাবির দিকে। আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, ঋতু তুমি নিজেই বলো, আমি কি তোমাকে ধাক্কা দিয়েছি? ঋতু কেমন হা করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আবার বললাম, কি হলো ঋতু বলো, আমি কি তোমাকে ফেলছি নাকি? এবার ঋতু মাথা নিচু করে মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে আমার রুমের দিকে চলে গেল। এমন ভাব নিল সে যে আমি ওকে ধাক্কা দিয়ে ফেলেছি। সবাই আমার দিকে বিরক্ত ভাবে তাকিয়ে চলে গেল। বেচারা আমি দেবদাস হয়ে গেলাম। মনে হচ্ছে নিজের মাথা নিজেই ফাটায়। আমি আরো ভোরে ঋতুর দিকে কত সুন্দর রোমান্টিক ভাবে তাকিয়েছিলাম, আর এই পাগলি বোন বলে কি আমি নাকি রাগী ভাবে তাকিয়েছিলাম ওর ভাবির দিকে। আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, ঋতু তুমি নিজেই বলো, আমি কি তোমাকে ধাক্কা দিয়েছি? ঋতু কেমন হা করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আবার বললাম, কি হলো ঋতু বলো, আমি কি তোমাকে ফেলছি নাকি? এবার ঋতু মাথা নিচু করে মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে আমার রুমের দিকে চলে গেল। এমন ভাব নিল সে যে আমি ওকে ধাক্কা দিয়ে ফেলেছি। সবাই আমার দিকে বিরক্ত ভাবে তাকিয়ে চলে গেল। বেচারা আমি দেবদাস হয়ে গেলাম। টিভি রুমে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বসে আছি মন মরা ভাবে। ঋতুর কাছে যেতেও পারছি না। এবার গিয়ে যে কাণ্ড হলো, একবার গিয়ে যা কাণ্ড হলো, ভাবলাম একটু ফেসবুক দেখি, সময় কেটে যাবে। আমার রুমে ঢুকে দেখি ঋতু ম্যাডাম পা ঝুলিয়ে ঝুলিয়ে আচার খাচ্ছে। এই পিচ্ছি, তুমি কি শুরু করলে বলো তো? কাল বিয়ে হলো আর আজ সকালে আচার খাচ্ছ, কি হচ্ছে এসব? আপনাকে বললাম না যে আমাকে পিচ্ছি বলবেন না? আর মেয়েদের কি আচার খাওয়া নিষেধ নাকি? আচ্ছা বুঝতে পারলাম আচার খাওয়া নিষেধ না, তুমি তখন বললে না কেন যে আমি তোমাকে ফেলি নাই ধাক্কা দিয়ে? এমন ভাবে চলে এলে যে আমি তোমাকে ধাক্কা দিয়েছি। সবাই কি মনে করলো জানো? কি মনে করলো? তোমার শুনতে হবে না, বলো, বললে না কেন? ন্যাকা, কিচ্ছু বোঝে না। কি বললে তুমি? কিসের ন্যাকা? কচু। এই পিচ্ছি, কি বললে আবার? কচু কচু কচু। আমার কিন্তু মাথা গরম হচ্ছে। কচু 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 কচু। ধুর, এই পাগলি এই পিচ্ছি বউ নিয়ে যে কোন বিপদে পড়লাম রে। এই বলো, কিন্তু কিভাবে পড়লে? না হলে কিন্তু কি বলুন? দেখবে আমি কি করতে পারি। দেখবো, দেখান আপনি কি করতে পারেন। তাহলে দেখো। এই বলে ঋতুকে জড়িয়ে ধরতে গেলাম। আম্মু আম্মু। আমি কি আর ওখানে আছি? রুম থেকে এক দৌড়ে বাইরে বের হয়ে গেলাম। কি ডেঞ্জার বউ রে। আমি আরো এতদিন শুধু ভাবতাম আমার একটা পিচ্ছি বউ হোক, এখন দেখি পিচ্ছি বউয়ের আরো ঝাল বেশি। শ্বশুর বাড়ি মানে ঋতুদের বাসায় আজ আমাদের দাওয়াত। সকালে 11টার দিকে ঋতুকে নিয়ে আমি চলে গেলাম মামার বাসায়, মানে শ্বশুর বাড়ি। যাবার সময় মিষ্টি ফল নিয়ে গেলাম। ঋতুদের বাসা আমার মামার বাসা হওয়াতে আমাকে আর ঋতুকে যেতে বলল মা। গাড়ি থেকে নেমে আমি আর ঋতু তাদের বাসার সামনে নামলাম। মেন গেটের সামনে যেতেই ঋতু আমাকে বলল, আপনি আগে এই জায়গায় 1 মিনিট দাঁড়ান, আমি আগে বাসার ভিতর গিয়ে একটু দেখব, তারপর আপনি যাবেন। আমি ঋতুকে বললাম, তাহলে মিষ্টি ও ফল নিয়ে যাও। ঋতু বলল, না, আপনি ধরে রাখুন, আমি একটু আসছি। বলেই মেন গেটের ভিতরে গিয়ে মেন গেট ঠাস করে আটকে লক করে দিল। এই ঋতু, গেট লক করলে কেন? এখন থাকুন দাঁড়িয়ে, কেমন মজা বুঝুন। বলে ঋতু দৌড়ে বাসার মধ্যে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি পাগলি বউটার ফিরে আসার অপেক্ষায়। 1 মিনিট 2 মিনিট করে সময় এগিয়ে যাচ্ছে, কিন্তু ঋতু ফিরে আসার কোনো নামই নেই। রাস্তায় সবাই চলাচল করার সময় তাকিয়ে তাকিয়ে দেখছে। আল্লাহ জানে কি ভাবছে তারা।
খুব লজ্জা লাগছে তাদের তাকানো দেখে। এক হাতে মিষ্টির ব্যাগ আর এক হাতে ফলের ঝুড়ি, তাও দাঁড়িয়েছি মেইন গেটের সামনে। কি বিপদে ফেললো পাগলি বউ আমার। 30 মিনিট পার হওয়ার পরেও দেখি কেউ বাসার ভেতর থেকে বের হয় না। তাই মোবাইল বের করে সোহাগী ভাবিকে কল করলাম। রিসিভ করলো ভাবি। হ্যালো, এই তুমি কোথায় শুভ? হ্যালো ভাবি। ভাবি, আমি তো আপনাদের বাসার সামনে গেটের সামনে দাঁড়িয়ে আছি। ঋতু আধা ঘন্টা আগে দাঁড় করিয়ে রেখে গেছে। হা হা হা, কি বলো তুমি? আমি এখনই আসছি। কল কেটে দিয়ে ভাবি দৌড়ে এসে গেট খুললো। ওই পাগলি বলে নাই আমি আসছি। আরে তোমার বউ তো তোমার আসার কথা দূরে থাক, গিয়ে যা বলেছে তোমার নামে, আর কি বলবো। কি বলছে ভাবি? ওই ঋতু পাগলি? আগে বাসার মধ্যে এসো, বিশ্রাম নাও, তারপর বলবো। আমি ভাবির সাথে বাসার মধ্যে গিয়ে দেখি ঋতু পাগলি শুয়ে শুয়ে টিভি দেখছে। আমাকে দেখেও না দেখার ভান করলো। আমি গিয়ে অন্য রুমে একটু শুয়ে বিশ্রাম নিয়ে নিলাম। দুপুরে মামিটাকে আমার ঘুম ভাঙলো। মামি বলল খেয়ে নিতে। বসলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। ভাবি খাবার এগিয়ে গিয়ে নিয়ে আসছে। ভাবিকে বললাম, ভাবি ঋতু কোথায়? সেই ঋতু ম্যাডাম গোসল করছে এখনো। আচ্ছা ভাবি, ঋতু তখন আমাকে মেইন গেটের বাইরে রেখে কি বলছে আপনাদের কাছে এসে? ঋতু গোসলখানা থেকে আমার কথা শুনতে পেয়ে চিৎকার দিয়ে বলে উঠল, কচু বলেছি, কচু। কি ভাবি চুপ হলেন কেন, বলুন। তোমার কাছে বললে তোমার পেতনি বউ এসে আমার ঘাড়ে ভর করবে তো। কিছু করবে না ভাবি, প্লিজ বলুন। আচ্ছা তাহলে শোনো, তোমার বউ হাঁপাতে হাঁপাতে এসে তোমার শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। তারপর ঋতু বলল, দেখো আম্মু, তুমি কোন ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো? জানো কি করেছে? জানো কি করেছে? আমাকে অনেক বকা দিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলছে, তাই আমি কষ্ট পেয়ে তোমার কাছে চলে এসেছি। আমি অবাক চোখে বললাম, এই কথা বলেছে ঋতু? তোমার পিচ্চি বউ খুব দুষ্ট। আমরা কিন্তু বুঝতে পারছি যে ঋতু কান্নার অভিনয় করছে আমাদের সামনে, কিন্তু একবার ভাবো কত বড় পাজি মেয়ে ঋতু তোমাকে বাইরে রেখে এসেছে, তা একবারও বলে নাই তোমাকে কতটা সময় গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছে। ভাবি, শুধু এটা না, আমাদের বাসায় অনেক কিছু করেছে সেই পাজি মেয়ে। জানি তো সব। কি কি জানেন ভাবি? জানলেন কি করে? তোমার যে রাতে বউ হারিয়ে গিয়েছিল, আবার তুমি সকালে বউকে ধাক্কা দিয়েছো। সরি, সে নাকি স্বপ্ন দেখতে দেখতে পড়ে গিয়েছিল, সব আমি জানি। তুমি যখন কিছুক্ষণ আগে ঘুমিয়েছিলে তখন তোমার পাশে ঋতু বসে তোমার মাথায় আদরের সাথে তোমার চুলে হাত বুলাতে বুলাতে সব বলেছে আমায়। তাই তো বলি, দুপুরবেলা এত সুন্দর ঘুম হলো কি করে? আমি তো দুপুরে ঘুমাতে পারি না তেমন। মনে হয় পাজি মাথা ঝুলিয়েছে বলেই এত সুন্দর ঘুম হয়েছে। ওই পাজি স্বপ্নে কি কি দেখে পড়েছে খাট থেকে। তুমি নাকি স্বপ্নে এসে তাকে দৌড়ে ধরতে গিয়েছিলে, তাই ঋতু দৌড় দিতে গিয়ে খাট থেকে পড়ে গিয়েছে। এরই মধ্যে ঋতু গোসল করে খেতে আসলো। আমার খাবারও মাত্র দিয়েছে। ঋতু এসে সরাসরি ভদ্র মেয়ের মতো আমার পাশেই খেতে বসলো। ভাবি ঋতুকে খাবার দিয়ে অন্য রুমে চলে গেল। আমি আর ঋতু চুপচাপ খাচ্ছি, কোনো কথা নেই। ঋতু চুপচাপ খাচ্ছে আর একটু পর পর আমাকে খাবার তুলে দিচ্ছে, যেমন সালাদ, মাংস, পোলাও, আবার উপদেশও দিচ্ছে, যেমন এই শুনেন, লক্ষ্মী বাচ্চার মতো সব খেয়ে উঠবেন, একটা ভাতও যেন প্লেটের মধ্যে না থাকে। আমি চুপচাপ খাচ্ছি আর পিচ্চির কাণ্ড দেখে মুচকি মুচকি হাসি দিচ্ছি। বিয়ে হয়েছে মাত্র কদিন, আর মনে হচ্ছে কত দিনের সম্পর্ক হয়তো আমাদের। এই হলো বউ থাকার একটা সুবিধা, ভাত তো বেড়ে খেতে হয় না, আবার মিষ্টি শাসনও পাওয়া যায়। খাওয়া দাওয়া শেষ করে আমি খাটের উপরে গিয়ে বসলাম। ঋতু রুমে এসে আমাকে বসা দেখে আবার বের হয়ে চলে যেতে লাগলো। আমি ঋতুকে ডাক দিয়ে বললাম, ঋতু এদিকে এসো তো।
ঋতু আমার মুখের দিকে তাকিয়ে ভেংচি কেটে রুমের বাইরে হাঁটা দিল। ঠিক তখনই ঋতুর দুই বান্ধবী রুমের মধ্যে ঢুকলো। ঋতু তাদের বলল, কি রে, তোরা এখানে কেন? দুলাভাইকে দেখতে আসছি। ঋতুর মুখ রাগে লাল হয়ে গেল। না, তোদের সেই শয়তানকে দেখতে হবে না, তোরা আমার সাথে চল অন্য রুমে। না, আমরা তোর সাথে কোনো কথা বলবো না, আর সব কথা দুলাভাইয়ের সঙ্গে বলবো। আমার কিন্তু খুব রাগ হচ্ছে, চল আমার সঙ্গে আমার রুমে। তুই এমন করছিস কেন? আমরা কি তোর বরকে খেয়ে ফেলবো নাকি? ঋতুর সাথে কথা না বলে ওর বান্ধবীরা সরাসরি আমার কাছে এসে একজন আমার পাশে বসলো, আরেকজন তো সরাসরি আমার হাত ধরে বলল, কেমন আছেন দুলাভাই? ঋতুর চোখে আগুন জ্বলছে। সে আর অন্য রুমে না গিয়ে আমাদের থেকে 3-4 হাত দূরে এসে দাঁড়িয়ে আমাকে দেখতে লাগলো। কি কি করি তাই দেখছে বড় বড় চোখ করে। ঋতুর চোখে রাগ দেখে ভালোই মজা লাগছিল। ভাবলাম আর একটু মজা করি। আমি ওর বান্ধবীদের সঙ্গে মজা করে হাসতে হাসতে কথা বলতে লাগলাম। ঋতুর মুখটা দেখার মতো ছিল। এর মধ্যে একজন তো বলেই উঠল, দুলাভাই আপনার সাথে কানে কানে কিছু কথা আছে, জোরে কিন্তু বলতে পারবো না, ঋতু না হলে শুনে ফেলবে। মুসকি মুসকি হাসি দিয়ে বললাম, বলো আমার মিষ্টি শালিকা। ঋতুর বান্ধবীরা আমার কানের কাছে মুখ আনলো। ঋতু রাগী মুখে 2 পা এগিয়ে আসলো কথা শোনার জন্য আমাদের। আর ওর পাজি বান্ধবী ঋতুকে হাত দিয়ে দূরে ঠেলে ধরে আমার কানে কানে বলল, দুলাভাই আপনার পাকলি বউ কিন্তু খুব চেতে আছে, হি হি। আমিও হা হা করে হেসে দিলাম বান্ধবীর কথা শুনে। তখন ঋতুর মুখটা আরো বেশি দেখার মতো ছিল, টমেটোর মতো লাল। ওর বান্ধবীরা আরেকজন তো আবার আমার হাত ধরে বলল, দুলাভাই আপনার হাত তো খুব নরম। ঋতুর ধৈর্য শেষ হয়ে গেল। ওর 2 বান্ধবীর হাত ধরে রুমের বাইরের দিকে নিয়ে যেতে লাগলো আর বলল, তোরা আগে খেয়ে নিবি, তারপর অন্য কথা। না, আমরা খাবো না, খেয়ে আসছি। হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওদের। একজন শালিকা আবার যাওয়ার সময় চোখ মারলো আমায়। আমিও মুচকে হাসি দিলাম তার দিকে তাকিয়ে। ঋতু বিষয়টা খেয়াল করেছে। আমার দিকে তাকিয়ে কি যেন বলল আস্তে আস্তে। আমি নিশ্চিত ঋতু আমায় গালি দিল। ওদের নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নীরবতা। 5 মিনিট পর ঋতু অনেকগুলো টিস্যু নিয়ে আমার কাছে আসলো। ভাবিও সাথে সাথে এসে ঋতুকে বলল, এত টিস্যু কেন? কি হয়েছে এখানে? ঋতুর ভাবির কোনো কথার উত্তর না দিয়ে আমার হাতের যেখানে ওর বান্ধবীরা ধরেছিল সেখানে টিস্যু দিয়ে মুছতে লাগলো। কি আদর রে বাবা বউয়ের! অন্য মেয়ে হাত ধরছে বলে টিস্যু দিয়ে মুছে দিচ্ছে। এমন বউ আর কয়টা হয় বলুন? ভাবি বিষয়টা বুঝতে পেরে বলল, আহারে কত প্রেম দুইজনের। অনেক প্রেম। কেন ভাবি, হিংসা হয় বুঝি? বই গিয়েছে হিংসা করতে। আমার সাথে তোমার ভাই আরো বেশি প্রেম, বুঝলে? ভাবির কথা শুনে রাগী মুখে ঋতু ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি যাও তো তুমি এখন, আমি একটা জিনিস দেব ওনাকে। না, যাব না, আমি দেখবো কি দাও। যাও বলছি কিন্তু। না, আমি যাব না, আমি দেখবো তুমি কোন জিনিসটা শুভকে দাও। আপনি না গেলে আমি দিবই না, বলে দিলাম। আমি ভাবিকে বললাম, ভাবি আপনি যান, আমি পরে সব বলবো কি দিল আপনার ননদ। ভাবলাম হয়তো কিছু মিষ্টি জিনিস দিবে। আচ্ছা বলবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা ভাবি যান, বলবো। ভাবি রুম থেকে বের হয়ে গেল। ঋতু আমাকে বলল চোখ বন্ধ করতে। আমি চোখ বন্ধ করে আবার হালকা হালকা খুলে রাখলাম। ঋতু বুঝতে পেরে বলল, আমার কিন্তু জিনিসটা দিতে খুব লজ্জা লাগছে, চোখ খুলে রাখলে পারবো না দিতে। তাহলে কি করব পিচ্ছি, চোখ তো খুলেই যায়। আচ্ছা দেখছি বলে ঋতুর ওড়না দিয়ে আমার চোখ শক্ত করে বেঁধে ফেললো। আমার চোখে শুধু অন্ধকার। আপনি রেডি আছেন তো? দিব এখন? হি হি, দাও পিচ্ছি, আমি রেডি। তাহলে রেডি, 1 2 3। ওমা গো, ওই শয়তান মেয়ে, ছাড় আমাকে, ছাড় বলছি, নাহলে চুল ছিঁড়ে ফেলবো বলছি, ছাড় আমাকে।
আমার হাতে কি কামড় দিয়ে ধরে রাখছে রে বাবা, মাংস ছিঁড়ে যাবে হয়তো। আমি এতক্ষণ ভাবছি ওর বান্ধবীরা হাত ধরায় টিস্যু দিয়ে মুছে দিল আমার হাত, কামড় দিবে বলে পরিষ্কার করে নিয়েছে হাত। আমি চিৎকার দিয়ে বলতে লাগলাম, ছাড়ো বলছি শয়তান মেয়ে, ছাড়, না হলে তোর চুল ছিঁড়ব। আমার চিৎকারের কথা শুনে ভাবি দৌড়ে এলো আমার এখানে। এসেই এই কাণ্ড দেখে আমার চোখ থেকে একটা টানে ঋতুর ওড়না খুলে ফেললো। ঋতু আমার এক হাতে তখনও ঋতু কামড় দিয়ে ধরে আছে, আমি আরেক হাত দিয়ে ওর মুখের থেকে আমার হাত ছাড়াতে চেষ্টা করছি। ভাবি গিয়ে ওর মাজার কাছ ধরে পিছনের দিকে টানতে লাগলো ছাড়ানোর জন্য আমার হাত। অনেক কষ্ট করে মুখের থেকে আমার হাত ছুটে গেল। ঋতু চিৎকার করে বলতে লাগলো, ছাড়ো ভাবি, আমাকে ছাড়ো, আমার বান্ধবীর নাকি ওর হাত নরম লাগছে। আবার সে মুস্কি হাসি দিয়ে আমার বান্ধবীর কাছে হাত বাড়িয়েও দেয়। ও নরম হাত তো আজ আমি নরম থেকে শক্ত বানিয়ে ফেলবো। ভাবি আমাকে ছাড়ো, আমি ওর নরম হাত আজ কামড় দিয়ে শেষ করে ফেলবো। ছাড়ো ভাবি, আমাকে ছাড়ো, আমি ওর নরম হাত আজ কামড় দিয়ে শেষ করেই ফেলবো। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, শুভ, তোমার বউ পাগলি হয়ে গিয়েছে, হাত সামলাও। ঋতু চিৎকার করতেই লাগ। ভাবি জোর করে ধরে নিয়ে অন্য রুমে ঋতুকে আটকে দিল। আমার কাছে এসে ভাবি বলল, দেখি কি হয়েছে। আমি হাত বাড়িয়ে বললাম, দেখুন ভাবি কি করলো ঋতু। আহারে, কি করলো এই পাগলি? দাঁত বসিয়ে ফেলেছে সবগুলো, আবার রক্তও বের হয়ে গিয়েছে। আহারে। ভাবি মলম এনে লাগিয়ে দিল, খুব জ্বালা ধরেছে। ভাবি বলল, সমস্যা নেই, সেরে যাবে। দিনের বাকি সময় আর ঋতুর সাথে কোনো দেখা হলো না। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে শুয়ে মোবাইল দেখছি আমি। হঠাৎ করে ঋতু লাল একটা শাড়ি পরে রুমে ঢুকলো, এসে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার রুম থেকে বের হতে শুরু করলো, কি যেন ভাবতে ভাবতে। এই ঋতু, কোথায় যাচ্ছ তুমি আবার? আমি অন্য রুমে ঘুমাবো, আপনার কাছে ঘুমাবো না। ঋতু, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এখন আসো বলছি। আপনি খুব খারাপ। পাজি আমি নাকি তুমি পাজি? দেখছো আমার হাতটা কি করেছো তুমি? কচু করেছি, কচু। আপনি এই কচু ছাড়া কি বা করতে পারেন শুনি? ভাব দেখলে মরে যাই। এই পাজি মেয়ে, তোমাকে এগুলো কে শিখেছে শুনি? কি বলে পাজি আজে বাজে? যা এখান থেকে, যা। কি বলে এই মেয়ে রে বাবা, মরে যায় মরে যায়। হা হা হা, এটা কোন কথা হলো? এটা আমাকে শিখিয়েছে আমার প্রিয় রক্ষক রানী কটকটি রাম্মু। হা হা হা, পেতনি তো রাক্ষসী রানী দেখবেই। আর আপনারা কি দেখছেন? এই 4-6 নোবল, আপনারা তো সব বোকা। আমার কিন্তু রাগ হচ্ছে এবার। তাহলে বলুন, কোন রকম দুষ্টুমি করবেন না আমার সাথে? মনে মনে ভাবি, এ আবার কোন পাগলি বিয়ে করলাম গো। আচ্ছা, করব না, ওকে, এসো বলছি। ঋতু সরাসরি এসে আমার থেকে কোলবালিশ কেড়ে নিয়ে নিজে জড়িয়ে ধরে অন্যদিকে মুখ করে ঘুমিয়ে পড়ল। আমার খুব মেজাজ গরম হচ্ছিল ওর কাজ দেখে। এতদিনে তো কোলবালিশ জড়িয়ে ঘুমাতাম, বিয়ের পর দেখি তাও কপালে নেই। বিছানায় আর কোলবালিশও নেই, কি আর করি এখন? আলো নিভিয়ে ওকে পিছনে থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ওর শরীর কেঁপে উঠল, বুঝতে পারলাম জেগে আছে এখনো। তাতে আমার কি? কোলবালিশ যখন নিয়েছে, এখন তাকেই তো আর কোলবালিশ হতে হবে। সকালে আমাকে পিচি নিজেই ডেকে উঠালো। ফ্রেশ হয়ে রুমে গিয়ে দেখি নাস্তা সাজিয়ে রেখে দিচ্ছে পিচি বউ আমার। এই হলো বউ হওয়ার সব থেকে সুবিধা, নিজে কিছু করতে হয় না, সব সময় বউ করে দেয়। নাস্তা করা শুরু করলাম। পিচি বউ আমার কাছে এসে মুচকি হাসি দিয়ে বলল, মিষ্টি লাগবে নাকি আপনার? মিষ্টি খাওয়াবো নাকি? আমি খুশিতে হেসে বললাম, হুম, লাগবে, খাবো, দাও। আচ্ছা, 1 মিনিট। পাগলে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টির প্যাকেট নিয়ে এসে সামনে দিয়ে বলেন, নেন, খান যত ইচ্ছা।
ঋতুকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম আমাদের। দুপুরবেলা ছোট বোন আমার রুমে এসে বলল ভাবির পা কেটে গিয়েছে। দৌড়ে বাইরে গিয়ে দেখি ঋতু বসে আছে আর পা দিয়ে রক্ত পড়ছে। বাবা মা ছোট ভাই গিয়েছে ঋতুর জন্য ও বাসার সবার জন্য শপিং করতে। বড় বোন পাশের বাসায় ঘুরতে গিয়েছে। বাসায় আমি, ঋতু আর ছোট বোন। আমি সরাসরি ঋতুকে কোলে তুলে নিলাম, নিয়ে রাস্তায় চলে গেলাম। একটা রিক্সায় দাঁড় করিয়ে ঋতুকে নিয়ে রিক্সায় উঠে পড়লাম। ছোট বোনকে বললাম বাসায় খেয়াল রাখতে। রিক্সা থেকে হসপিটালের মধ্য পর্যন্ত কোলে তুলে নিয়ে গেলাম ঋতুকে। অনেকখানি কেটে গিয়েছে, 4টা সেলাই লেগেছে পায়ে। যখন ঋতুর পায়ে সেলাই দিচ্ছিল, ঋতু ভয়ে মুখে আমার হাত শক্ত করে ধরেছিল। আমার কাছে খুব ভালো লাগছিল যে আমি ওর কষ্টের ভরসার সাথী হতে পেরেছি। সেলাই শেষ করে ডাক্তার চলে গেল। তখন ডাক্তার এসে ঋতুকে একটা সুই ঢুকিয়ে দিল হাতে। ঋতু ব্যথা পেয়ে উফ করে উঠল। ডাক্তার আমার হাতে তুলা দিয়ে বলল ওখানে লাগিয়ে দিতে। চলে গেল ডাক্তার। ঋতুর সুই দেওয়ার জায়গায় তুলা দিয়ে রেখে দিয়েছি আমি। নার্স আমার তুলা লাগিয়ে রাখা দেখে বলল, এরপর আরেকটি বুদ্ধি আছে, তারপর ব্যথা কমে যাবে। কি বলুন প্লিজ তাড়াতাড়ি। নতুন বউকে একটু মিষ্টি খাওয়ান, দেখবেন ব্যথা শেষ। বলে নার্স ওখান থেকে হাসতে হাসতে চলে গেল। ঋতু এই কথা শুনে হি হি করে হেসে দিল। আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, কি পিচ্ছি, খাবে নাকি মিষ্টি? না, আমি মিষ্টি খাই না। তো তোমায় হবেই। শুনলে না নার্স কি বলল? এটা ব্যথা কমার ওষুধ। তোমার ওষুধ তুমি খাও। আমি খাবো, আমার বউ খাবে। তুমি এত দুষ্টু কেন? হ্যাঁ, ও মা গো, পিচ্ছি বউ আমার দেখি তুমি করে বলা শিখে গেছে। এই জন্যই তো তোমাকে এখন মিষ্টি খেতেই হবে। ঋতুর সাথে সাথে হাত দিয়ে ওর ঠোঁট আটকে ধরে বলল, ওই পাজি, ভুলেও এখন এমন করবে না কিন্তু। করব, 100 বার করব। আচ্ছা দুষ্ট বড় আমার। ওকে পিচ্ছি বউ, আমি রাজি। ঋতু আর কিছু বলার আগেই ঋতুকে কোলে তুলে নিয়ে বাইরে নিয়ে একটা রিক্সায় উঠে পড়লাম। বাসায় এসে ঋতুর পা কাটা দেখে বাসার সবাই মায়া যেন ঋতুর উপরে ঢেকে পড়ল। আমি যে কষ্ট করে কোলে তুলে মাজা ব্যথা করলাম তার কোনো নামই নেই কারো কাছে। ঋতুকে টিভি রুমে বসিয়ে সবাই ঋতুর দুষ্টমি করছে আর গল্পে মেতে আছে ওর সাথে। আবার ওই পিচ্ছির থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শও নিচ্ছে, আর ওই পাজি সবাইকে পরামর্শও দিচ্ছে। এত পাকনা বুড়ি, ওইসব দেখে রাগ হচ্ছে খুব আমার। এখন ঋতু থেকে সবাই পরামর্শ নিচ্ছে। আমি বাসার বড় ছেলে, সবাই আগে আমার কাছ থেকে পরামর্শ নিত, এখন এই পিচ্ছি থেকে নিচ্ছে। আমার কোনো দামই নাই দেখি পিচ্ছি বউ হয়ে আসার পর। খুব রাগ হচ্ছে। রাতে আমি শুয়ে আছি, ছোট বোন ঋতুকে ধরে আমার রুমে দিয়ে গেল। ঋতু আমার পাশে শুয়ে আছে। এই বাবু, এই দিকে তাকাও। আমি বাবু নাকি? আমি পিচ্ছি হলে তুমিও পিচ্ছি বাবু। তাই বুঝি পিচ্ছি? শয়তান বড় আমার। তুমি আমাকে শয়তান বললে? তুমি শয়তান 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 বড় আমার। আমি ঋতুকে টেনে নিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। আমি ঋতুকে বুকের উপরে নিয়ে বললাম, তাহলে নাও তোমার আদরের বেবি, বাকিটা ইতিহাস। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।